বিকেলেও লোকে ঘুরতে বেরোচ্ছে না? হ্যাঁ, এই দেখুন দাদাই বলছে বিকেলে টোটো পাওয়া যাবে। আর এই বকখালিও একসময় সুন্দরবনেরই একটা দ্বীপ ছিল পথ। আর এই হেনরি আইল্যান্ডে ঢোকার মুখে অনেকটা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, যেটা সুন্দরবনে গেলে মূলত দেখতে পাওয়া যায়, আর এই হেনরি আইল্যান্ডেও দেখতে পাওয়া যায়। আর এই বকখালি হোক, ফ্রেজারগঞ্জ হোক, পুরো সুন্দরবনের মধ্যে আমরা চলে যাচ্ছি। 165 খানা বেরিয়ে আছে টোটাল সুন্দরবন। এখানে গভর্নমেন্ট টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে যেতে হবে। কত কুড়ি খাড়িতে পাশে ওই যে গাছ, হ্যাঁ ওই 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 হ্যাঁ ওই গাছ সুন্দর। ওইগুলো হচ্ছে এই গাছটাই ম্যাক্সিমাম এখানে 90%। এই গাছের নামের জন্যই সুন্দরবন। এই ওখানে হরিণ আছে, বন্য শুয়োর আছে, শিয়াল আছে, বাঘল আছে। আচ্ছা, রুমে একটু জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়লাম বকখালির সাইট সিনের জন্য। আর সাইট সিনের জন্য কি তালিকা আছে, কটা সাইট সিন আছে, এখানে টোটো দাদারা আমাকে তাদের কার্ড দিয়ে দিল, একদম ফিক্স রেট। এই দাদা কিন্তু আজকের দিনেও একদম ফিক্স রেটেই নিয়ে যাচ্ছে, কোনো বার্গেনিংয়ের ব্যাপারও নেই, কিছুই নেই। বা আজকের দিনের জন্য যে দাম বাড়িয়ে দিয়েছে তাও নয়। 500 টাকায় 5টা সাইট সিন করাবেন। হেনরি আইল্যান্ড, মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ আর ইকো পার্ক। আমি 4টা দেখাচ্ছি। এই চার্ট দেওয়া রইল, আপনারা একক এককভাবেও প্রত্যেকটা ডেস্টিনেশন ঘুরে আসতে পারেন। তার জন্য বিভিন্ন রকম রেট ও বিভিন্ন রকম সময়সীমা দেওয়া রয়েছে, তবে একটু বার্গেনিং করে নেবেন। আর লালগঞ্জ সমুদ্র সৈকতটাও এই একসঙ্গেই করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ হেনরি আইল্যান্ড ও লালগঞ্জ সমুদ্র সৈকতের যাওয়ার রাস্তা বেশ খানিকটা কমন। আমরা পুরোটাই বুক করেছি, পুরো 5টা যে স্পট আছে বকখালিতে, সমস্ত 5টা স্পটই আজকেই এক্সপ্লোর করে নেবো, কারণ যে পরিমাণে লোক ঢুকছে কালকে অটো পাওয়া যাবে বলে মনে হয় না। এইসব কথা ভেবেই একদম জাস্ট 15-20 মিনিটের মধ্যে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি। দাদা, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। এখন প্রথমেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে হেনরি আইল্যান্ডে। আচ্ছা, হেনরি আইল্যান্ডে একটা হিস্ট্রি আছে। ব্রিটিশ জমি জরিপ মানে জমি সার্ভে করেন যিনি, ওনার নাম ছিলেন হেনরি। তার নাম অনুসারেই এই আইল্যান্ডটার নাম হয়েছে হেনরি আইল্যান্ড। তো সেখানে এখন যাচ্ছি। দাদা, কত কিলোমিটার? এখান থেকে 8 কিলোমিটার। এখান থেকে এই বকখালির মেন পয়েন্ট থেকে 8 কিলোমিটার রাস্তা। আচ্ছা, হেনরি আইল্যান্ডে গিয়ে বাকি কথা হচ্ছে, বাকি গল্প হচ্ছে। বিকেলেও লোকে ঘুরতে বেরোচ্ছে না? হ্যাঁ, এই দেখুন দাদাই বলছে বিকেলে টোটো পাওয়া যাবে না। এই হেনরি আইল্যান্ডে এলে আপনারা কিন্তু খানিকটা সুন্দরবনের ভাইবস পাবেন। সুন্দরবন। আর এই বকখালিও একসময় সুন্দরবনেরই একটা দ্বীপ ছিল। আমরা এখন ভেতরকার রাস্তা দিয়ে হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি। গ্রামের পথ, গ্রাম্য পথ, গ্রামের মেঠো পথ। আর এই হেনরি আইল্যান্ডে ঢোকার মুখে অনেকটা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, যেটা সুন্দরবনে গেলে মূলত দেখতে পাওয়া যায়, আর এই হেনরি আইল্যান্ডেও দেখতে পাওয়া যায়। আর এই হেনরি আইল্যান্ডটাও একসময় সুন্দরবনের অন্তর্গতই ছিল। ওটাই সুন্দরবন ছিল। টোটালটাই সুন্দরবনের মধ্যে ছিল, টোটাল বকখালিটাই। বকখালি হোক, ফ্রেজারগঞ্জ হোক, পুরো সুন্দরবনের মধ্যে আমরা চলে যাচ্ছি। দেখাবে নাকি? তো একদিনই তো কামানোর সুযোগ পেয়েছে, ছাড়বে কেউ? না, আমি কোনোদিন করিনি। না হয় না হবে, বেশি টাকা লোক করে কি আরে একদিন নিলে নিলে ভাই সারাটা জীবন চলতে হবে। এখন এই দোকানে গেছে হেনরি আইল্যান্ডের রাস্তায়। এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। একদম সুন্দরবনের মধ্যেই ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ, চারিদিকে গ্রামের বাড়ি ঘরদোর আর তাদের জীবনযাত্রা, আর তার মধ্যে আমাদের এই রোমাঞ্চকর মেঘলা আকাশ, আর মাঝে মাঝে ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। এই টোটোতে রিজার্ভ করলে 500 টাকা ভাড়া লাগে।
এই 5টা স্পট ওনারা ঘুরে দেখান, টাইম 2 ঘন্টা। এবারে ফাঁকা সময় থাকলে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ওনারা অত সমস্যা কিছু করেন না। আর ম্যাক্সিমাম লোক ওনারা নেন 5 জন। এবার আপনি 1 জন হন বা 5 জন, আপনার 500 টাকাই ভাড়া দিতে হবে। অতঃপর আপনার যদি 4 বা 5 জনের গ্রুপ থাকে, আপনার 100 টাকাতে পার হেড এই সাইট সিনটা টোটাল ঘোরা হয়ে যাবে। মানে বিভৎস সস্তা। তবে এইরকম 2টো ছুটি পরপর দেখে না আসারই চেষ্টা করবেন। আমাদের ছুটির খুব অভাব, তার মধ্যেও এই ভিডিওগ্রাফির শখ আছে বলে বেরোতে বাধ্য হই। এই দেখুন, এইটা একটা হচ্ছে খাড়ি, জোয়ারের জল ঢুকছে। আর এখান থেকে আমরা সুন্দরবনের আছে, বানি আছে, সুন্দরী আছে, গর্জন আছে, বিভিন্ন রকম ম্যানগ্রোভ জাতীয় গাছ আছে। আচ্ছা, বিভিন্ন রকম, এই অটোর দাদা যেটা বললো, বিভিন্ন রকম ম্যানগ্রোভের গাছ আছে। আর এই খাড়ির মধ্যে দিয়ে আমরা হেনরি আইল্যান্ডের মধ্যে ঢুকে যাচ্ছি। সে গভর্নমেন্টের টোটাল সুন্দরবন প্রজেক্ট। কতগুলো ভেড়ি আছে বললেন? 162 খানা। 162 খানা ভেড়ি আছে টোটাল সুন্দরবন। এখানে গভর্নমেন্ট টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে যেতে হবে। কত? 20 টাকা করে? 10 টাকা করে, 10 টাকা। 10 টাকা করে 30 টাকা নেবে, আমারও নেবে। মানে গাড়ি যে নিয়ে যাবো না আরো 3 কিলোমিটার ভেতরে। আচ্ছা, ওর জন্য 30 টাকার টিকিট কাটতে হবে। 2 জায়গায় টিকিট কাটতে হয়। আর পার্টি গেলে টিকিট পার্কে আর এখানে আর বেলজিতে টিকিট কাটতে হবে। না, টিকিটটা কেটে নেন, 30 টাকা লাগবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকা না 10 টাকা? এর তলায় রয়েছে। Received Paytm payment of খাড়িতে ঢোকার পর এখানে টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে। আর গাড়ির চালকেরও 10 টাকা। এখান থেকে আরো 3 কিলোমিটার রাস্তা হেনরি আইল্যান্ড অব্দি। এখানে মোস্ট ফেমাস প্লেস সব ভেড়ি। এইগুলো খুব সুন্দর পার্কের মতন করে সাজিয়ে রেখেছে। সুন্দরবন বিখ্যাত এই সুন্দরী গাছের নামে, বুঝতে হ্যাঁ, সুন্দরী গাছের নামেই সুন্দরবন। এই যে গাছ বিল্ডিংটার পাশে ওই যে গাছ। হ্যাঁ, ওই ওই গাছ সুন্দর। ওইগুলো হচ্ছে সুন্দরী গাছ। এইটাই ম্যানগ্রোভ অরণ্য প্রধান গাছ। হ্যাঁ, এই গাছের নামের জন্য, এই গাছটাই ম্যাক্সিমাম এখানে 90%। এই গাছের নামের জন্যই সুন্দরবন। আচ্ছা, ওই যেখান থেকে টিকিট কাটলাম তারপর একটা পার্ক ছিল, তারপরে কিন্তু আর কোনো মানুষের বসবাস নেই। তারপরে সব জঙ্গল আর ভেড়ি। এই দেখুন, পুরো জঙ্গল এই সাইডটা, পুরো জঙ্গল। এই ওখানে হরিণ আছে, বন্যশুয়োর আছে, শিয়াল আছে, বাঘল আছে। এই জঙ্গলে হরিণ আছে, শিয়াল আছে। আচ্ছা আচ্ছা। ভর্তি ফরেস্টে বাঘ আছে, বাঘ আছে। ওইগুলো সেই ক্যানিং থেকে সুন্দরবনের ট্রিপ করলে ওইগুলো এখান থেকেও যাওয়া যায় না? যাওয়া যায়। এখান থেকে লঞ্চে করে 2 ঘন্টা ট্যুর রয়েছে জম্বুদ্বীপ। হ্যাঁ, ওটা অনেক। কত নেয় গো দাদা? 150 টাকা করে পারেন না। 150 টাকা করে পারেন লঞ্চে বেনিফিট ঘুরিয়ে নিয়ে চলে আসবে। 2 ঘন্টা ঘুরাবে। এরকম 162টা টোটাল ভেড়ি আছে। এগুলো গভর্নমেন্ট চাষ করছে। বাগদা, গলদা, ভেটকি, পাতলে, ভাঙল। গভর্নমেন্ট চাষ করছে সব? ডাইরেক্ট গভর্নমেন্ট চাষ করছে। আচ্ছা, এই ভেড়িগুলোতে এখানে সার্ভিস করছে কিন্তু প্রাইভেট নয়। এই ভেড়িগুলো পুরোটাই গভর্নমেন্টের কন্ট্রোলে। পুরো গভর্নমেন্ট চাষ করছে। ম্যাক্সিমাম গলদা, বাগদা, চিংড়ি, এই টাইপের মাছগুলো। দারুণ দারুণ লাগছে। কিছু করে হাওয়া ওখানে না এসে ঘুরলে কিছু বুঝতে পারবে। কান করবে বকখালি থেকে চলে যাবে, বলো বকখালিতে কিছু নেই। না বকখালি তো ঘোরার জায়গা আছে অনেকগুলো। না ঘুরলে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি এসেছি আগে, তো আমি জানি। আমি 2008-এ এসেছিলাম।
2008 2010 তখন অনেক জায়গা ছিল এবং জঙ্গলের আমরা কিছুটা অবধিও গেছিলাম, যেখানে আমরা ওখানে টাওয়ারও আছে, টাওয়ার থেকে অনেক কিছু দেখা, অনেক দূর অব্দি দেখা যায় জঙ্গল, যেখানে মধুর চাষ হয়। ডাবরের হানির চাষ সেন্টার আছে। হেতাল জঙ্গল, এই হেতাল জঙ্গলে বাঘ লুকিয়ে থাকে। বাঘ বাঘ লুকিয়ে থাকে। সুন্দরবনে যাতে কেউ না দেখতে পায়। হ্যাঁ, ওই বাঘ তোমাকে দেখতে হবে, তুমি তাকে দেখতে হবে। হ্যাঁ সেটাই আর কি। আর পাতার মতো ওর গায়ের দাগটা, পুরো ঘাপটি মেরে বসে থাকে। হ্যাঁ, পুরো জঙ্গল একদম। এদিকটা মনে হয় বাঘ আসে না, না? না, এই জঙ্গলে বাঘ নেই। এখন বড় নদী হয়ে গেছে, আগে সব পেরিয়ে আসতো না। আমার দাদুদের আমলে শুনেছি বাঘ আসছিল, বলছে আমরা বাঘ কত মেরেছি, কত তাড়িয়েছি, তার ঠিক নেই, অসংখ্য বাঘ ছিল। মেদিনীপুরের লোক তো চালাক করছে না। হ্যাঁ, এরকম করে দেখো, এগুলো। এটা একটা লক গেট, জল বার করার জন্য। বাঁ সাইডেও সব ফেরি, যেগুলো সব ভেঙে। সব ফেরি আর সবই গভর্নমেন্টের কন্ট্রোলে। সব ওই দূরে ভেরির ওই পারে যে বাড়িগুলো রয়েছে, ওইগুলো তো সব সরকারি অফিসাররা থাকেন, যারা এখানে ডিউটি করছেন বাড়ি থেকে দূরে। এখানে গেট ঢুকলাম। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের টোটো স্ট্যান্ড। এইখানে বাইক বা টোটো আনলে এখানে তাই আর রেখে বাকি পথটা একটুখানি 250-300 মিটার হবে, হেঁটে যেতে হয়। ছাতাটা একটা ব্লান্ডার হয়ে গেছে। এরকম দুদিকে ম্যানগ্রোভ অরণ্য, তার মাঝখান দিয়ে এই ছোট্ট একটুখানি ওয়াক। দীঘাতেও ভালো ভালো সাইট সিন আছে, আমরা যাই না, শুধুমাত্র সমুদ্রে স্নান করে বাড়ি চলে আসে। তাই দীঘাতেও একটা কপালকুণ্ডলার মন্দির আছে, মোহনা, তালসারি, ভালো। দীঘাতে কিন্তু 2 দিন ধরে ঘোরার মতন ভালো ভালো জায়গা আছে। এই হেনরি আইল্যান্ডে কিন্তু স্নান করা একদমই নিষিদ্ধ। হ্যাঁ, প্রচণ্ড চোরাবালি আছে, তাই জন্য স্নান করা একদমই নিষিদ্ধ। কেউ ভুলেও স্নান করতে নামবেন না, ধরা পড়লে কিন্তু ভালো কড়া রকমের শাস্তি হতে পারে। অপূর্ব দৃশ্য, চারিদিকে জঙ্গল, সমুদ্রের ঢেউটা দেখো একবার। সেইখানে আর এই বিচের কাদা মাটি, এখানে কিন্তু পুরী বা দীঘার মতন সোনালি বিচ না, কর্দমক্ত বিচ, আর প্রচুর চোরাবালি আছে। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের আসল ভিউ। এখন জোয়ার চলছে। ব্রিটিশ ল্যান্ড সার্ভেয়ারের নাম অনুসারে এই আইল্যান্ডের নাম হেনরি আইল্যান্ড। বকখালি আসলে এটা প্রধান আকর্ষণ। সামনে যত দূর চোখ যাচ্ছে তত দূর বে অফ বেঙ্গল। ভিজে যাচ্ছ নাকি? ভিজে যাচ্ছ? আরে পুরো ভিজছি, এই দেখো কি সব আটকে যাচ্ছে গো পায়ের মধ্যে। পুরো ভিজছি। ভিডিওর নেশা দাদাকে ভিজিয়ে দিলাম। বৃষ্টির জন্য কিন্তু ভালো লাগছে। বলছি তো, বৃষ্টিতে ভিউই আলাদা হয়। এই তো জলটা বড়। ঠিক আছে, হয়ে গেল, আর এরপরে শরীর খারাপ হবে। কিচ্ছু হবে, নোনা আবহাওয়া কিছু হয়। তা কলকাতার বৃষ্টিতে ভিজতে হতো, এখানে নোনা তো জামা কাপড় পরে আর যাওয়া যাবে বল তো? আরামসে যাওয়া যাবে। এই যে এই কাঠের সাঁকো, পুরো খাড়ির ওপর দিয়ে বানানো। ওই দেখুন কাঁকড়া কেমন পার হচ্ছে, ওই দেখুন। আরে আমি তো ভিজছি ভাই। এখন হেনরি আইল্যান্ড রেস্টুরেন্ট
টাওয়ারের কাছে টোটোর দাদাটা তারপরে বললো টাওয়ারে উঠে পুরো জঙ্গলটা দেখা যায়। উঠছি, বাইরেটা দেখাতে পারলাম না। মারাত্মক বৃষ্টি হচ্ছে, 50% প্রায় বেঁচে গেছি। উপরেও না। দূরান্তে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত বন জঙ্গল। আর এই সাইডটা, আর এই আমার ডান সাইডটা ভেড়ি, এগুলো সব মাছের ভেড়ি, সরকার পরিচালিত। বিশেষত গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়, কারণ বাজারে এই দুটো মাছের খুব ডিমান্ড। তার জন্য ওই দুটোরই সরকারিভাবে এখানে চাষ হয়। এই পাশটা, এই দিকটাও পুরো ভেড়ি। আর এই নারকেল গাছ হয়ে রয়েছে, অপূর্ব অপূর্ব। জাস্ট বৃষ্টিটা যদি একটু আসতে হতো তাহলে দুর্দান্ত দুর্দান্ত জায়গা। এমজি আইল্যান্ডে প্রচুর বৃষ্টির জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না, আর তারপরে ওখান থেকে যাচ্ছি বেনিফিস। কত ফুটে দেখো, কত কত হয়েছে, কত কথা, কত ভব্দ কিছু। বলুন স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো কই, আর জল ঝরে। আমাদের ব্যাপার আচ্ছা, এটা হচ্ছে বেনফিস মৎস্য দপ্তর। এই বেনফিস মৎস্য দপ্তরে আসার জন্য আপনাদেরকে সবাইকে মৎস্য দপ্তরের তরফ থেকে জানাই স্বাগতম। এই মৎস্য দপ্তরে ঢুকতে গেলে আপনি যে গাড়িটা নিয়ে এসছেন, গাড়ি পার্কিং এনটিপি 10 টাকা। আপনারা দুজন এসছেন 10 টাকা করে, এনটিপি দুজনে 20 টাকা, মোট লাগছে 30 টাকা এনটিপি টিকিটটা মোট। আচ্ছা, আর ভেতরে যে দেখতে পাবেন মৎস্য দপ্তরে একটা এডওয়ার্ড ক্রিক নদী বঙ্গোপসাগর থেকে এসেছে। সেই এডওয়ার্ড ক্রিকের উপরে ভাসমান জেটি করা আছে। মৎস্যজীবীরা বঙ্গোপসাগর থেকে লবণাক্ত মাছ ধরে নিয়ে আসে। সেই ভাসমান জেটিতে মাছগুলো তোলা হয় ক্যারেটে করে। সেই মাছগুলো ডায়মন্ড, শিয়ালদা, পাতিপুকুর যায় এখান থেকে, এবং এখানে লঞ্চের পরিষেবা আছে। যদি বেড়াতে যান জম্বু, সাগর, মৌসুমী, ভাগবতপুর, এখান থেকে লঞ্চের পরিষেবা পাবেন। এবং মাছ কেনাকাটা করলে আড়ত আছে, অকশনে যে যোগাযোগ করতে পারেন, সুব্যবস্থা আছে আপনাদের। এবং এনে সরকারি গেস্ট হাউস আছে, যদি থাকতে পারেন। হ্যাঁ, বুক করা হয় বা যেও বুক করা হয়, অনলাইনে হয় এবং করা হয়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। এই যে এইগুলো রাস্তায় ইলিশ মাছের জালের দড়ি, এগুলো দিয়ে ইলিশ মাছ ধরা হয়, তাই তো? মানে এই জালেতে এই দড়িটা, হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছ এই দড়ির জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয়। আচ্ছা, এখন এসছি বকখালি বেনিফিসে, এই ভাসমান ট্রলার যেখানে টিকিট কাটলাম ওই জেঠু বললো, সেটার কাছে যাচ্ছি। আর এখন ইলিশের সময়, প্রচুর ইলিশ, কিন্তু এই বৃষ্টিটা একদম মানে ম্যাচাকার করে দিচ্ছে। আর ঠিক যখনই নামার সময় হচ্ছে, ঠিক সেই সময়তেই যেন বৃষ্টি জোরে আসছে, মাঝে মাঝে কমছে, আসতে হচ্ছে, তারপরে আবার জোরে আসছে। এই নামলাম এখানে, আর ঠিক তখনই এই পরিস্থিতি। আর এই মাছের ট্রলার ভাসমান জেটি করে রেখেছে, আর এই খাড়ি জলে থই থই এখন একদম। শীতকালে আসলে এই রূপ দেখতে পাবেন না, এই রূপ দেখতে হলে বর্ষাকালেই আসতে হবে। এখানে সমস্ত মাছ নামানো হয় জল বরফ নেওয়ার সময়, এরকম সমস্ত কিছু লেখা আছে এখানে। প্রাকৃতিক
সৌন্দর্য সুন্দরবনের উপভোগ করতে গেলে বর্ষাকাল হচ্ছে পারফেক্ট টাইম। হ্যাঁ, রিস্ক আছে, চাপ আছে, ভয় আছে, ঝুঁকি আছে, কিন্তু আনন্দও রয়েছে, চোখের তৃপ্তিও রয়েছে। এখন প্রায় 12:30 বাজে। 11টার সময় ঘুরতে বেরিয়েছি হেনরি আইল্যান্ড, তারপরে এই বেনিফিস, এরপরে যাবে বোধহয় ফ্রেজারগঞ্জ, তারপরে ইকো পার্ক থেকে আমি ওখানে ফেরত গিয়ে দাদাকে ছাতাটা দিই, দাদা একবার এসে একটুখানির জন্য ঘুরে যাক। এটাই মাছের আড়ত। এখান থেকে ডায়মন্ড, পাতিপুকুর, শিয়ালদা এই সমস্ত জায়গায় মাছ সরবরাহ করা হয়। এখন দুপুরবেলা, তাই বেশ ফাঁকা। ভোরের দিকে এলে এখানেই দেখতে পেতাম পাইকারি মাছের কেনা বেচা। কিছু করো না, চলে যাচ্ছে। তুমি ওকে তাড়াই কেউ কে তাড়ালো? আয় হলো, আয় আয় করতে হয়। আসবে আসবে। না ওরা ভয় পায়। হ্যাঁ, আমি বুঝতে পারি। হ্যাঁ, গাদা চিংড়ি হেবি বড়া হবে। হ্যাঁ, ওরা এখন দুপুর 1টা বাজে। চলে এলাম আমাদের 3 নম্বর স্পট, কার্গিল সি বিচ। বাবা, কাদা তো বিশাল পিছল। বর্ষাকালে আসলে খুব সাবধানে আসবেন। আর এই হচ্ছে এই সি বিচের ভিউ। এখানে সন্ধ্যেবেলা এরকম বসার জায়গা করে রেখেছে, বসে নিরিবিলি সি বিচ উপভোগ করতে পারবেন। বকখালির অন্যতম সুন্দর ও অপেক্ষাকৃত নিরিবিলি সমুদ্র সৈকত কার্গিল সি বিচ। বকখালি ও ফ্রেজারগঞ্জের কাছেই অবস্থিত এই সৈকতটি প্রকৃতিপ্রেমী এবং নিরিবিলি পরিবেশ পছন্দ করা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এখানে এসে প্রথমেই চোখে পড়বে বিস্তীর্ণ সমুদ্র, নরম বালুকাবেলা আর চারপাশের শান্ত পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করার অন্যতম সেরা জায়গা এইটি। বিশেষ করে সকাল কিংবা বিকেলের সময় কার্গিল সি বিচের সৌন্দর্য আরও বেড়ে যায়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সমুদ্রের আকাশের রং বদলে যায়। ভৌগোলিকভাবে এই এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলীয় অঞ্চলে অবস্থিত। বকখালি ফ্রেজারগঞ্জ অঞ্চলটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের দক্ষিণ প্রান্তের একটি দ্বীপাঞ্চলের অংশ এবং সরাসরি বঙ্গোপসাগরের উপকূলবর্তী। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী বকখালি থেকে ফ্রেজারগঞ্জ পর্যন্ত সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। ছাতা উল্টে গিয়ে ব্যাধি বিচ্ছিরি ব্যাপার আর কি। বেশ সুন্দর করে বাঁধানো এই সি বিচ, এখানে বসে অনেকটা টাইম কাটানো যায়। বকখালি অঞ্চলে এতটা জলোচ্ছ্বাস দেখতে পেতেন না যদি না বর্ষাকালে আসেন। আর এই নিম্নচাপ হয়ে রয়েছে, যার ফলে আরও বেশি জলোচ্ছ্বাস, তা নাহলে এতটা জলোচ্ছ্বাস থাকে না কখনো। আমি এর আগেও এসেছি, কোনো দিন দেখিনি এতটা জলোচ্ছ্বাস। এখন ঘড়িতে বাজে দুপুর 1:15 আর চলে এসেছি ফ্রেজারগঞ্জ বিচে। ঢুকেই একটা মন্দির রয়েছে, খুব সুন্দর করেছে মন্দিরটা, একদম নতুন। চটি খুলে ঢুকতে হবে, আর বৃষ্টির জন্য না খুব মুশকিল হয়ে গেছে। মহাদেব রয়েছে, দুর্গা রয়েছে, কালী রয়েছে, নারায়ণ রয়েছে, কার্তিক রয়েছে, ওপরে ব্রহ্মা রয়েছে, আবার এই যে মহাদেব, বিষ্ণু, ওটা বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই রয়েছে। স্যার অ্যান্ড্রু ফ্রেজার, যার নামে এই বিচ। স্যার অ্যান্ড্রু ফ্রেজার কে ছিল জানো? না, ব্রিটিশ গভর্নমেন্টের লেফটেন্যান্ট জেনারেল। 1903 সাল থেকে
9 সাল, সম্ভবত 1909 সাল অবধি তিনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। তিনি খুবই প্রকৃতিপ্রেমী মানুষ ছিলেন একজন। এইখানে এসে তিনি, বাবা কি অবস্থা, যাই হোক, এইখানে এসে তিনি এই সুন্দরবন এলাকার প্রকৃতির প্রেমে পড়ে যান। প্রেমে পড়ে গিয়ে এখানে থাকবে বলে এই বাংলোটা বানান। এই বাংলোটা, যেটা আজ ভগ্নাবশেষ হয়ে পড়ে রয়েছে। আর তিনি চেয়েছিলেন এই ফ্রেজারগঞ্জকে একটা নতুন পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে। অনেক চেষ্টাও করেছিলেন, কিন্তু প্রাকৃতিক কারণের ফলে তিনি ব্যর্থ হন। আর এই স্যার অ্যান্ড্রু ফ্রেজারের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বঙ্গভঙ্গ আন্দোলন। এই বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল স্যার অ্যান্ড্রু ফ্রেজারের আমলে। মেন চক্রান্ত এই অ্যান্ড্রু ফ্রেজারই করেছিলেন। এত বড় বাংলাতে রাজত্ব করার জন্য অনেক সমস্যা হচ্ছে, সেই জন্য তিনি বাংলাটাকে ভাঙার চেষ্টা করেছেন। এর জন্য ওনাকে দুবার মার্ডার করার চেষ্টা হয়। তখনকার বিপ্লবীদের দ্বারা দুবার মার্ডার করার চেষ্টা হয়। একবার রেল লাইন উপরে ফেলে, সেবারেও বেঁচে যান, আর আরেকবার ওই বন্দুক দিয়ে গুলি করে। কিন্তু যে বিপ্লবী বন্দুক নিয়ে গেছিলো, দেশি বন্দুক ছিল, তো বন্দুকটা লক খোলে, দুবারই তিনি বেঁচে যান। আর জানো কি, এই স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নামে তো এই জায়গার নাম ফ্রেজারগঞ্জ হয়েছে। এর আগে এই জায়গার নাম কি ছিল? এর আগে এই জায়গার নাম ছিল হচ্ছে নারায়ণীতলা। পরবর্তীকালে ওই অ্যান্ড্রু ফ্রেজারের এই জায়গাটাকে পর্যটন শিল্প গড়ে তোলার এই চেষ্টার জন্য তার প্রতিদান হিসাবে এই জায়গার নাম হয় ফ্রেজারগঞ্জ। প্রচণ্ড হাওয়াতে মানে অবস্থা খারাপ। যাই হোক, যতটুকুনি পারছি এই দুর্যোগের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা ভালো ভিডিও হবে, কতটা কি করতে পারবো, বাট চেষ্টা করে যাচ্ছি। আর এই সেই ফ্রেজার বাবুর বাংলা। এটা হচ্ছে ইকো পার্ক, বকখালি ইকো পার্ক। এটা বাচ্চাদের জায়গা, আর ম্যাক্সিমামটা ভিজে গেছি, তাই ভেতরে আর ঢুকছি না। এন্ট্রি ফি লাগে 20 টাকা পার হেড। এই যে দেখুন, বাচ্চাদের দোলনা, স্লিপ, এই সমস্ত রকম করা রয়েছে। আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আমি আর ঢুকছি না। প্রায় অলমোস্ট ভিজে গেছি। এবার হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বিশ্রাম নেব, আর বিকেলবেলা যাব বকখালি সি বিচ। পার্কের মধ্যে পুরো জলে ভর্তি। তো শীতকালে বা অন্য সময় এলে, বাচ্চা কাচ্চা সাথে এলে এই জায়গাটা ভিজিট করবেন, ভালো লাগবে। তো আজকের এই ভিডিও আমি এইখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে বকখালি সি বিচটা দেখাবো, আর লালগঞ্জ বিচ যদি কালকে যাওয়া হয় তাহলে সেটাও দেখাবো, আর কিভাবে কলকাতায় বাড়ি ফিরে যাচ্ছি সেটাও দেখাবো। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং দেখতে থাকবেন আমার এই চ্যানেল হুজুকে বেঙ্গলি। জীবনটা আপনাদেরও হয়ে উঠুক আমার মতন হুজুকে ভরা।